আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ শাকিল হোসেন, সহকারী শিক্ষক, শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, রামপাল, বাগেরহাট থেকে। তোমাদের অনেকেরই আগ্রহ ছিল আমাদের এই মাধ্যমিক পদার্থবিজ্ঞানের অধ্যায় 4 কাজ, ক্ষমতা ও শক্তি নিয়ে আলোচনা করার জন্য। আমাদেরকে বিভিন্নভাবে অনেকে জানিয়েছে এ বিষয়ে আলোচনা করার জন্য। তো এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা, যেখান থেকে প্রায় তোমাদের প্রশ্ন হয়, সেটা নিয়ে আমরা আলোচনা করছি, যেটা হচ্ছে তোমাদের 113 পৃষ্ঠা, মাধ্যমিক পদার্থ বিজ্ঞানের 113 পৃষ্ঠা। এখানে দেখো 4.5-এ বলা হচ্ছে শক্তির নিত্যতা ও রূপান্তর, কনজারভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন অফ এনার্জি। শক্তির নিত্যতাটা কি? এখন তোমরা সবাই জানো যে শক্তি ধ্বংস করা যায় না, শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না। শক্তি হচ্ছে কি, এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর করা যায় মাত্র। ঠিক আছে? এখন এটারই ব্যাখ্যা যদি আমরা দেখি, ব্যাখ্যাটা যদি বুঝি, তাহলে আমাদের কি হবে, এই টপিকটা সম্পর্কে বা এটা যে তথ্য দেওয়া আছে এই তথ্য সম্পর্কে আমাদের গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা আসবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে এই জায়গাটা থেকে তোমাদের প্রশ্ন থাকবে। ঠিক আছে? যারা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থী রয়েছে, তাদের জন্য এই অংশটা খুবই প্রয়োজনীয়। এবং যেখান থেকে তোমাদের প্রশ্নটা আসবে, যে অংশটা তোমরা বুঝলে প্রশ্নটা অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যান্সার করতে পারবে, আমরা সেই অংশটা আলোচনার ব্যবস্থা করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো শুরু করা যাক। আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে একটা ছবি এঁকে রেখেছি। আমরা মনে করলাম যে এই অংশটা হচ্ছে ভূমি বা সারফেস। এই ভূমি বা সারফেস থেকে আমরা কি করলাম, এইচ উচ্চতায় এম ভর বিশিষ্ট একটা বস্তু এ অবস্থানে রাখা হলো। ঠিক আছে? দ্যাট মিন্স ভূমি থেকে এইচ উচ্চতায় এম ভর বিশিষ্ট একটা বস্তু এ অবস্থানে আছে। কিভাবে আছে? স্থির অবস্থায় আছে। তোমাদের আর একটা জিনিস বলে নেই, যে প্রত্যেকটা বস্তুতে মোট শক্তির পরিমাণ দুই ধরনের শক্তির কম্বিনেশন থাকে। ঠিক আছে? তার মানে যে কোনো অবস্থায় বস্তু থাকুক না কেন, তার মধ্যে দুই ধরনের শক্তির আবির্ভাব থাকবে, এবং এই দুই ধরনের শক্তির যোগফলটাই হচ্ছে মোট শক্তি। এই শক্তিগুলো কি কি? একটা হচ্ছে বিভব শক্তি, আরেকটা হচ্ছে গতিশক্তি, যেটাকে আমরা বলছি কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি, আরেকটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি, পটেনশিয়াল এনার্জি, যেটাকে আমরা বলছি বিভব শক্তি। ঠিক আছে? তাহলে এখন আমি যে বললাম যে বস্তুটা যে অবস্থায় থাকুক না কেন, বস্তুটার কত ধরনের শক্তি বর্তমান থাকবে প্রত্যেকটা পজিশনে? দুই ধরনের শক্তি। একটা হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, আর একটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। তার মানে এই অবস্থানে যখন বস্তুটা এমআরবিষ্ট বস্তুটা যখন অবস্থান করছে, তার মানে এখানে মোট শক্তির পরিমাণটা কি হবে? গতিশক্তি এবং ওই মুহূর্তে যে বিভব শক্তি আছে, এই দুটার কম্বিনেশন বা যোগফলের উপর ডিপেন্ড করে তার মোট শক্তির পরিমাণ নিরূপণ করা হবে। এখন আমরা ধরি যে এ বিন্দুতে মোট শক্তির পরিমাণ ই এ। কি ধরলাম? ই এ। তার মানে এখানে কত ধরনের শক্তি বিরাজমান? দুই ধরনের শক্তি। একটা হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, যেটাকে বলছি ই কে, আর একটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। ঠিক আছে? এটুকু তো বোঝা গেছে। বস্তু যে অবস্থায় থাকুক না কেন, বস্তুতে মোট শক্তির পরিমাণ কি থাকবে? গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টির সমান তার মোট শক্তির পরিমাণ হবে। ঠিক আছে? এখন এই বিন্দুতে আমি কি বলছি, বস্তুটাকে স্থির অবস্থানে রাখা হচ্ছে। এই বস্তুটা কোন অবস্থায় আছে? স্থির অবস্থানে। কত উচ্চতায়? এইচ উচ্চতায়। তার মানে বস্তুটা যখন এখানে অবস্থান করবে, তার তাহলে পটেনশিয়াল এনার্জি বা অভিকর্ষ যে বিভব শক্তির মান কি হবে? এই বিন্দুর জন্য বিভব শক্তি ইপি এর মান কি হবে? এম জি। এবং বস্তুটা ভূমি থেকে যতটুকু উচ্চতায় আছে, তাহলে কত উচ্চতায় আছে? এইচ উচ্চতায়। কথা কি বুঝে গেল? তার মানে এ বিন্দুতে বস্তুটার বিভব শক্তির মান কি হচ্ছে? এম জি এইচ। ঠিক আছে? আবার গতিশক্তির সূত্র আমরা কি জানি? ই কে। ই কে ইকুয়াল হচ্ছে কি, হাফ এম ভি স্কয়ার। ভি স্কয়ার বলতে বোঝানো হচ্ছে যে অবস্থানে বস্তুটা আছে ওই অবস্থানে বস্তুটার বেগ কতটুকু আছে, তার সাথে রিলেটেড যে শক্তি, এটাকে বলা হচ্ছে ওই অবস্থানের জন্য গতিশক্তি। এখন আমি যেটা বলছি যে এ বিন্দুতে এম ভর বিশিষ্ট বস্তুটা কি অবস্থায় রাখা ছিল? স্থির অবস্থায়। তাহলে স্থির অবস্থায় যদি থাকে, তাহলে বস্তুটার গতির মান কি হচ্ছে? শূন্য। তাহলে এখানে যদি এই ভি এর মানটা যদি আমরা শূন্য রিপ্লেস করি, তাহলে পুরোটার মান কি দাঁড়াবে? হাফ এম ইন্টু জিরো। তাহলে পুরোটার কম্বিনেশন কি হচ্ছে? জিরো।
তাহলে ই এ মানে এ বিন্দুতে মোট শক্তি কি হচ্ছে, বিভব শক্তির মান কত খেয়াল করো, বিভব শক্তির মান কত বের হলো 0, বিভব শক্তির মান কত বের হলো 0, তাহলে এখানে আমরা কি লিখলাম 0 প্লাস ইপি এর মান কত বের হয়েছে mgh, mgh, তাহলে এই দুটো যদি কম্বিনেশন করি মানে যোগ যদি করি তাহলে আমরা কি পাচ্ছি mgh, তার মানে ea অর্থাৎ এ বিন্দুতে বস্তুর মোট শক্তির পরিমাণ কি হচ্ছে mgh, কারণ বস্তুটা যখন ভূমি থেকে শূন্যে h অবস্থানে যখন ছিল তার মোট শক্তির পরিমাণ কি mgh, তাহলে বস্তুটা কি হচ্ছে একটা নির্দিষ্ট উচ্চতায় ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় একটা নির্দিষ্ট বিন্দুতে স্থির অবস্থানে যখন থাকছে তখন তার মোট শক্তির পরিমাণ কি mgh। নোট করা হয়ে গেছে সবার, একটু নোট করে নাও। ওকে, এটুকু লেখা হয়ে গেছে। আচ্ছা, এখন মনে করে যে বস্তুটাকে ফ্রিলি ছেড়ে দেওয়া হলো মানে উপর থেকে মুক্তভাবে পড়তে দেওয়া হলো। এখন ধরে নেই যে এক্স দূরত্ব অতিক্রম করার পর বি বিন্দুতে বস্তুটা এখন আছে কোন বিন্দুতে, বি বিন্দুতে। কত দূরত্ব অতিক্রম করার পর এক্স দূরত্ব। তাহলে বি বিন্দুর ক্ষেত্রেও আবার যদি আমি লিখি মোট শক্তির পরিমাণ ইবি, তাহলে মোট শক্তির পরিমাণ কার উপর ডিপেন্ডেবল, বস্তুর গতিশক্তি এবং বিভব শক্তি। একইভাবে তাহলে কি হবে, বস্তুর গতিশক্তি ই কে প্লাস বস্তুর বিভব শক্তি ইপি বা অভিকর্ষজ বিভব শক্তি ইপি। এখন আবার নতুন করে আমরা কি করব, এই অবস্থানের জন্য আমরা বিভব শক্তি এবং গতিশক্তির মানগুলো বের করব। তোমরা একটু খেয়াল করো, এখন আমরা কোন অবস্থানের জন্য বের করছি, বি অবস্থানের জন্য। ঠিক আছে, তাহলে বি অবস্থানের জন্য এখন তাহলে গতিশক্তি কি হচ্ছে, ই কে ইকুয়াল সূত্রটা কি জানি আমরা, গতিশক্তি হাফ এম ভি স্কয়ার। ঠিক আছে, এখন তোমরা খেয়াল করো বস্তুটা যখন বি অবস্থানে আসছে তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করে আসছে, এক্স দূরত্ব। এ থেকে বি বিন্দুতে আসছে, বস্তু কোথা থেকে আসছে, এ থেকে বি বিন্দুতে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, এক্স দূরত্ব। ঠিক আছে, তাহলে এখানে আমরা যে কাজটা করতে পারি, এখানে থাকলো হাফ এম, এই যে ভি স্কয়ার যেটা আছে এটা রিপ্লেসমেন্ট হিসেবে আমরা যেটা লিখবো, ভি স্কয়ার সূত্র আমরা কি জানি, ভি স্কয়ার জানি, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2gh। আমি এখানে লিখছি, পরে তোমরা দেখে নিও। তাহলে ভি স্কয়ার সূত্র আমরা কি জানি, ইউ স্কয়ার প্লাস 2gh। এখানে অভিকর্ষ ত্বরণ কেন ব্যবহার করা হচ্ছে, কারণ বস্তুটা মুক্তভাবে নিচের দিকে পড়ছে, যে কারণে জিটা হচ্ছে কি পজিটিভ। ওকে, এখন আমরা দেখি ভি স্কয়ার মানটা বের করার জন্য বস্তুটা এ অবস্থান থেকে মুক্তভাবে নিচের দিকে পড়ছিল, তার মানে ইউ এর মান কি হবে 0, যেহেতু মুক্তভাবে পড়ছে কাজে ইউ ইকুয়াল কি হবে 0। স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ইউ এর মান হচ্ছে 0। তাহলে এখানে কি হলো 0 স্কয়ার প্লাস 2gh, এখানে হচ্ছে ট্রেক, এইচটা হচ্ছে কি বস্তুর অতিক্রান্ত দূরত্ব। তোমরা খেয়াল করো বস্তুটা এ অবস্থানে ছিল, এ থেকে বি তে আসছে, এ থেকে বি তে, তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব কি এক্স, অতিক্রান্ত দূরত্ব কি এক্স, তার মানে এখানে এইচ এর মানটা কি হচ্ছে এক্স, এইচ এর মানটা কি হচ্ছে এক্স। তাহলে পুরো জিনিসটা আমরা কি পাচ্ছি 0 স্কয়ার মানে 0, তাহলে বাকি কি থাকলো 2gx। তাহলে এখানে আমরা ভি এর মানটা, ভি স্কয়ার এর মানটা আমরা রিপ্লেস করি, দেখো তাহলে ভি স্কয়ার এর মানটা আমরা কি পাচ্ছি 2gx। তাহলে এখানে ভি স্কয়ার এর জন্য কি লিখলাম ইনটু 2gx। তাহলে a2 কাটা গেল, তাহলে বাকি কি থাকলো mgx। ঠিক আছে, তার মানে বি বিন্দুতে বস্তুটার গতিশক্তি কি হচ্ছে mgx। কথা বুঝে গেছে? এখন বি বিন্দুতে যখন বস্তুটা অবস্থান করছে এই ক্ষেত্রে আমাদের পটেনশিয়াল এনার্জিটা কি হবে, বিভব শক্তিটা কি হবে। তাহলে বি বিন্দুতে যখন অবস্থান করছে তখন বস্তুর উচ্চতা কতটুকু হচ্ছে h মাইনাস এক্স, কারণ এক্স দূরত্ব অতিক্রম করে চলে আসছে, পুরো দূরত্ব হচ্ছে h, তাহলে বি থেকে বাকি পথটা হচ্ছে সেক্ষেত্রে উচ্চতা। ঠিক আছে, তাহলে এটুকু যদি এক্স হয় তাহলে পুরোটা থেকে এক্স বাদ দিলে বাকি কি থাকলো h মাইনাস এক্স। তাহলে এটার ক্ষেত্রে আমাদের পটেনশিয়াল এনার্জি কি হবে, ইপি ইকুয়াল কি জানি আমরা mgh। h বলতে হচ্ছে এখন বি অবস্থানের উচ্চতা, তাহলে বি অবস্থানের উচ্চতা হচ্ছে কি h মাইনাস এক্স। তাহলে এখানে আমরা কি লিখলাম
এইচ মাইনাস এক্স, তাহলে এটা গুণ করলে কি দাঁড়াচ্ছে এম জি এইচ, এই অংশটার সাথে এটা গুণ করলে কি হবে মাইনাস এম জি এক্স। তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন মনে করো, এটা 2 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এখন মানগুলো বসাও। তাহলে ই কে এর মান কি হচ্ছে এখানে, ই কে এর মান কি দেওয়া আছে এখানে এম জি এক্স, তাহলে এটা আমরা কি লিখলাম এম জি এক্স প্লাস ইপি এর মানটা কি বেরোলো এম জি এইচ মাইনাস এম জি এক্স। ঠিক আছে, এখন তাহলে এই এম জি এক্স এই মাইনাস এম জি এক্স কাটা, তাহলে বাকি কি থাকলো এম জি এইচ। ঠিক আছে, এখন খেয়াল করো বস্তুটা যখন এই অবস্থায় স্থির ছিল তখনও দেখো আমাদের মোট শক্তির পরিমাণ কত ছিল এম জি এইচ। বস্তুটা যখন শূন্য থেকে নিচের দিকে পড়ে যাচ্ছে, দ্যাট মিনস বি অবস্থানে যখন আছে, বস্তুটা যখন ভূমিটাকে স্পর্শ করেনি, এখনো ভূমি থেকে এইচ মাইনাস এক্স দূরত্বে আছে, বি বিন্দুতে গতিশীল আছে। ঠিক আছে, এতে স্থির ছিল কিন্তু বি বিন্দুতে কি অবস্থায় আছে গতিশীল অবস্থায় আছে, তখনও তার মোট শক্তির পরিমাণ কি এম জি এইচ। এখন মনে করলাম যে বস্তুটা সি বিন্দুতে ভূমিকে স্পর্শ করছে। ঠিক আছে, কোন বিন্দুতে সি বিন্দুতে ভূমিকে স্পর্শ করছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের মোট শক্তির পরিমাণ কি হবে। আমি প্রথমে বলছি যে বস্তু যে অবস্থায় থাকুক না কেন বস্তুর মোট শক্তির পরিমাণটা কি হবে তার গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টির সমান হবে। এখন কোন বিন্দু সি বিন্দু, তাহলে এখানে আমি কি লিখলাম ইসি। এখন সি বিন্দুতে আমার কি করতে হবে বস্তুটার গতিশক্তি বের করতে হবে এবং বিভব শক্তি বের করতে হবে, এই দুটোর সমষ্টিটা যেটা পাবো সেটা হচ্ছে সি বিন্দুতে বস্তুর মোট শক্তির পরিমাণ। ঠিক আছে, তাহলে সি বিন্দুর জন্য আমরা বের করলাম ইপি। ইপি, এখন আমি বলছি যে সি বিন্দুতে বস্তুটা ভূমিকে স্পর্শ করে ফেলছে। ঠিক আছে, জেনারেলি ইপি এর সূত্রটা কি হচ্ছে দেখো তোমরা খেয়াল করো, জেনারেলি ইপি এর সূত্র হচ্ছে কি এম জি এইচ। এখানে এইচটা হচ্ছে বস্তুটা ভূমি থেকে কত উচ্চতায় আছে, এইচটা জেনারেলি মিন করা হয় বস্তুটা ভূমি থেকে কত উচ্চতায় আছে। তাহলে সি বিন্দুতে বস্তুটা যদি ভূমিটাকে স্পর্শ করে তার মানে এইচ এর মান কি হবে শূন্য। তাহলে এটার ক্ষেত্রে কি হচ্ছে এইচ এর মান কি হচ্ছে শূন্য। তাহলে পুরোটা আমরা সরি একটু ইন্টারাপ্ট হয়ে গেল। তাহলে সি বিন্দুতে এইচ এর মান কি হচ্ছে শূন্য, রাইট। তাহলে এই পুরোটার মান কি হয়ে যাচ্ছে এম জি ইন্টু কি জিরো, তাহলে পুরোটার মান কি হয়ে যাচ্ছে জিরো। এটা ইকুয়েশন নাম্বার 1। ঠিক আছে, তার মানে সি বিন্দুতে কি হচ্ছে বিভব শক্তির মান কি হচ্ছে শূন্য। এখন সি বিন্দুর জন্য আমরা যদি কাইনেটিক এনার্জি বের করি ই কে, ই কে এর সূত্র কি হাফ এম ভি স্কয়ার। ঠিক আছে, এই যে সি বিন্দুটা যেখানে আছে এই জায়গাটাতে বস্তুটা আসার জন্য কোথা থেকে জার্নি স্টার্ট করছে, এ থেকে স্টার্ট করে সি বিন্দুতে আসছে, এ থেকে স্টার্ট করে সি বিন্দুতে আসে, তাহলে তার জার্নি কতটুকু পথ এইচ পথ। ঠিক আছে, তাহলে এটার জন্য আমাদের সূত্র কি হচ্ছে হাফ এম ভি স্কয়ার সূত্র আমরা কি জানি, ভি স্কয়ার সূত্র আমরা কি জানি ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2g। এখানে কি হবে অতিক্রান্ত দূরত্ব h, বস্তুটা a থেকে জার্নি স্টার্ট করে এখন c তে আসছে, তাহলে কতটুকু অতিক্রান্ত দূরত্ব h, তাহলে এখানে আমরা কি লিখলাম 2g h। আর বস্তুটা প্রথমে কোথা থেকে জার্নি স্টার্ট করছে a থেকে, a বিন্দুতে আদিবেগ কি শূন্য, তাহলে এখানে এই u এর মানটা কি হবে শূন্য, তাহলে আমরা কি লিখলাম হাফ m 0 স্কয়ার প্লাস 2g h। আলো স্বল্পতা হচ্ছে একটু খেয়াল করো ভালোভাবে, তাহলে এখানে কি থাকলো হাফ এম, এটা তো জিরো, ইন্টু এখানে কি থাকলো 2g h, এই টু বাদ গেলে বাকি কি থাকলো এম জি এইচ। এটা মনে করো ইকুয়েশন নাম্বার 2, আর এটা কি ছিল ইকুয়েশন নাম্বার 1। তাহলে খেয়াল করো ইপি এর মান কত পাইলাম আমরা এখানে, ইপি এর মান কত পাচ্ছি জিরো, তাহলে ইপি এর মান কি লিখলাম জিরো প্লাস ইকে এর মান কত পাচ্ছি আমরা এম জি এইচ, তার মানে এটা কম্বিনেশন করলে কি হচ্ছে এম জি এইচ। এখন তাহলে তোমরা একটা বিষয় খেয়াল করো, বস্তুটা তিনটা ডিফারেন্ট অবস্থার জন্য, বস্তু যখন সর্বোচ্চ বিন্দুতে স্থির অবস্থায়
তখনও তার মোট শক্তির পরিমাণ mgh। বস্তুটা যখন বি বিন্দুতে গতিশীল অবস্থায়, ভূমি থেকে h মানে x উচ্চতায় বি বিন্দুতে গতিশীল অবস্থায়, তখনও তার মোট শক্তির পরিমাণ mgh। বস্তুটা যখন ভূমি স্পর্শ করছে তখনও তার মোট শক্তির পরিমাণ কি mgh। কারণ বস্তু ভিন্ন ভিন্ন অবস্থায় আছে কিন্তু তার শক্তির মান সবসময় একই আছে, সবসময় অপরিবর্তিত আছে। এই জিনিসটাকে বলা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই। আমাদের যদি কন্টেন্টগুলো ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক এবং শেয়ার করো, এবং একই সাথে নিয়মিত শিক্ষামূলক ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।